আমরা শুরু করতেছি আজকের হচ্ছে আমাদের কুইক বুকসের 4th ক্লাস। আজকে আমরা বেসিক্যালি যে টপিকগুলো কভার করব সেটা আগে আমরা একটু বুঝে নিই। প্রথমে আমরা দেখব হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে পে ডাউন ক্রেডিট, ইউজ অফ পেটি ক্যাশ, ফান্ড ট্রান্সফার, ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন। তারপরে হচ্ছে বিল অ্যাসাইন বাই কাস্টমার, বিলেবল, ইম্পোর্ট, use of journal entry, bank loan amortization, fixed asset calculation, depreciation এবং disposal। আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সবার আগে আসেন ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরেন আপনার স্টকে প্রোডাক্ট আছে হচ্ছে 100টা প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্ট থেকে আপনি নিজের কাজের জন্য হয়তো বা কোনো কিছু ব্যবহারের জন্য, কোম্পানির স্বার্থে ব্যবহারের জন্য আপনি 10টা প্রোডাক্ট বের করে নিয়ে নিলেন, ঠিক আছে? এখন বুককিপার বা অ্যাকাউন্টেন্ট যারা, তারা তো জানতে পারলো না, তাদেরকে তো এই জিনিসটা কুইক বুকসে এন্ট্রি করতে হবে, তাই না? এখন এটা তো আর আপনি জার্নাল দিয়ে সেটেল করতে পারবেন না। এখন তাহলে এটা কি করতে হবে? ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট নামক ফিচার দিয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আবার এমনও হইতে পারে যে আপনার প্রোডাক্ট ছিল 100টা, ধরেন আপনি কারো কাছ থেকে স্যাম্পল পাইছেন। স্যাম্পল পায় না অনেক সময়, স্যাম্পল হিসেবেও তো ওই প্রোডাক্টটা কি করেন, আপনি আপনার দোকানে ঢুকাই দেন, মানে ইনভেন্টরির ভিতরে নিয়ে চলে যান। তাহলে এখন এই যে প্রোডাক্টটা বাড়লো, সেটাকেও তো আপনার অ্যাডজাস্ট করতে হবে। এখন এটার জন্য তো আপনি কি বলে, কোনো ইনভয়েস বা অন্য কোনো ফিচার আপনি পাবেন না। তাহলে আপনাকে অ্যাডজাস্ট করার জন্য একটাই অপশন থাকতেছে আপনার কাছে, আহ, সেটা হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। তাহলে এই অপশনটা আগে আমরা কোথায় পাবো, এটা আমাকে বুঝতে হবে। এই অপশনটা আমরা পাবো হচ্ছে প্লাস নিউ আইকন থেকে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে, ঠিক আছে? স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে আমরা গেলে এই জিনিসটা খুঁজে পাবো। দেখেন, এই যে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে, সবার আগে আমরা একটু চেক করে আসি আমাদের কাছে কত স্টক আছে। এটা আমাদেরকে একটু চেক করতে হবে। স্টক কিভাবে চেক করব বলেন তো? স্টক কিভাবে চেক করতে পারি? রিপোর্ট সেন্টারে চলে যাব। রিপোর্ট সেন্টারে গিয়ে আমরা লিখে সার্চ করব স্টক ভ্যালুয়েশন ডিটেইল। অল ডেট দিব, রান রিপোর্ট করব। ওকে, আমার এখানে দেখেন ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কয়টা আমার কাছে হাতে আছে? 172টা প্রোডাক্ট। তারপর ইসিজি মেশিন কয়টা আছে আমার কাছে? 54টা। তারপর লাইফ সেভিং 80টা। এভাবে করে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা কি করতে পারি, কি কি জিনিস দেখতে পারতেছি? ডেট, ট্রানজেকশন টাইপ, এখানে কি কি ধরনের ট্রানজেকশন ঘটছে, নাম্বার, নেম, তারপরে হচ্ছে কোয়ান্টিটি, রেট, ফিফো কস্ট। কারণ কুইক বুকস আবার লিফো কস্ট বা অন্য কোনো কস্ট বিবেচনা করে না, তারা শুধুমাত্র ফিফো কস্টটাকেই নেয়। দেন হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড, দেন হচ্ছে অ্যাসেটের ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরে নিই যে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট দুইটা প্রোডাক্ট সে কি করলো, কোম্পানির স্বার্থে বা কোনো একটা কাজে সে ব্যবহার করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ করব ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। অবশ্যই এক্ষেত্রে ডেটটা ম্যাটার করবে। ধরি আজকের ডেটেই আমরা দিব, অ্যাডজাস্টমেন্টটা আমরা আজকেই করব। আমাদের প্রোডাক্টটা কি ছিল? ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। এই যে দেখেন, তারা আমার কাছে শো করতেছে কত? 172টা। এখন নিউ কোয়ান্টিটি আমি কি বলছি, দুইটা নিয়ে চলে গেছে, তাই না? তাহলে আমার কাছে নতুন করে আছে কয়টা? 170টা। ঠিক আছে, তার মানে কয়টা কমছে? দুইটা কমে গেছে। ওকে, তারপরে এবার আসেন আমরা যদি আরেকটা প্রোডাক্টে দেখি, ইকেজি অথবা ইসিজি মেশিন কয়টা আছে? 54টা। ওকে, এই যে আমার কাছে শো করতেছে, ধরে নিলাম আরো 6টা বেড়ে গেছে। আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে হচ্ছে 60টা। তাহলে কয়টা বাড়ছে? 6টা, ঠিক আছে? বাড়ক বা কমুক, ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টটা আমরা করব হচ্ছে অ্যাকাউন্ট কোনটা থাকবে? স্টক শ্রিঙ্কেজ নামক একটা অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে? আমরা স্টক কোয়ান্টিটি জাস্ট 7 ক্লোজ করে দেব। এবার আমরা আবার রিপোর্ট সেন্টারে চলে আসি, একটু রিলোড দিই। অল ডেট দিয়ে রান রিপোর্ট করব। ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট দেখেন, আগে ছিল 172, এখন কয়টা আছে? 170টা। কয়টা কমে গেছে? দুইটা।
তারপর ইসিজি মেশিন যদি আমরা একটু খেয়াল করি, আগে ছিল 54টা, 6টা বেড়ে গেছে 60টা। এখন আপনি চাচ্ছেন যে আপনি এটা জার্নাল দেখতে চান, তাহলে কি করবেন? ওই লেখাটার উপর বা ওই অ্যামাউন্টের উপরে ক্লিক করলেও হবে। আসেন আমরা লেখাটার উপরে ক্লিক করি, তাহলে আমরা ওরা আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে, তাই না? এখান থেকে মোর অপশনে গিয়ে ট্রানজেকশন জার্নালে গিয়ে আপনি দেখতে পারেন। এই যে তারা সম্পূর্ণ জিনিসটা এখানে কি জার্নালের মাধ্যমে দেখায় দিছে। ঠিক আছে, আপনার জার্নালটাকেও দেখতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কিভাবে করতে হয়, বা কিভাবে আমাদের অ্যাডজাস্টটা করতে হয়, বা কোথায় এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে পে ডাউন ক্রেডিট কার্ড। পে ডাউন মানে কি? কোনো কিছু পরিশোধ করে দেওয়া, তাই না? এখন আগে আমরা একটু চেক করে আসি আমাদের কাছে কি কোনো ক্রেডিট কার্ড ছিল কিনা। ক্রেডিট কার্ড, কোনো ক্রেডিট কার্ড আছে? অফিস, আরবিসি, ওকে, আরবিসি ভিসা গোল্ড, তাই না? একটা ক্রেডিট কার্ড ছিল, আচ্ছা, ওকে। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি। এখন পে ডাউন ক্রেডিট কার্ড করার জন্য আমাকে কোথায় যাইতে হবে? প্লাস নিউ অপশন থেকে পে ডাউন ক্রেডিট কার্ডে যেতে হবে, তাই না? আচ্ছা, প্লাস নিউ আইকন থেকে আমরা যাব পে ডাউন ক্রেডিট কার্ড। এখানে আসার পরে একটা ইন্টারফেস তারা আমার সামনে শো করতেছে। এই ইন্টারফেসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলতেছে তারা? রেকর্ড পেমেন্ট মেড টু ইওর ব্যালেন্স। বলতেছে হুইচ ক্রেডিট কার্ড ডিড ইউ পে। আপনি কোন ক্রেডিট কার্ডটা পেমেন্ট করবেন, পেই নাম তারা বলতেছে অপশন। আমার তো এইটা নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে। হাউ মাচ ডিড ইউ পে পেমেন্ট করবেন, ডেট অফ পেমেন্ট, কত তারিখে পেমেন্ট করতেছেন, হোয়াট ডিড ইউ ইউজ মেক দিস পেমেন্ট, আপনি পেমেন্টটা করার জন্য আপনি কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আপনি। ঠিক আছে, ওকে। আমাদের কাছে ক্রেডিট কার্ড আপাতত একটাই অ্যাভেলেবেল আছে সম্ভবত। ওকে, কত অ্যামাউন্ট পে করতে চাই? ধরে নিলাম 1000। ঠিক আছে, আজকে ডেটে দিই। আমার ওয়েলস ফার্গোতে টাকা আছে। আপনার যদি কোনো চেক থাকে, চেক মার্ক দিলেই আপনার চেক নাম্বারটা চলে আসবে, আপনি এখান থেকে চেক নাম্বারটা দিতে পারেন। আর মেমো অ্যাটাচমেন্টে আপনার কোনো যদি ব্যাখ্যা লেখা থাকে, ন্যারেশন, সেটা লিখতে পারেন। আর হচ্ছে ছবি যদি থাকে ফাইলের, বা ওই চেকের যদি ছবি থাকে, ওই আপনি এই জিনিসটা কি এখানে দিতে পারেন। ওকে, জাস্ট আমরা সেভ এন্ড ক্লোজ করব। সাকসেসফুলি হয়েছে। এই ইম্প্যাক্ট আমরা কোথায় দেখতে পাবো বলেন তো? চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমরা ব্যাংকে গেলেও আমরা দেখতে পাবো, বা ক্রেডিট কার্ডে গেলেও দেখতে পাবো। দেখেন এই যে আরবিসি ভিসা গোল্ডে পেমেন্ট করা হয়েছে কত? $1000। ক্লিয়ার? বুঝাতে পারছি? যেহেতু ব্যাংকের ব্যালেন্স মাইনাস, কারণ আমরা ওভারড্রাফট করে ফেলছি। ঠিক আছে, যাক, আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা কিভাবে আমাদেরকে কোন একটা ক্রেডিট কার্ডের পেমেন্টটা দিতে হয়। ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে ইনভেন্টরি কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, পে ডাউন কি ক্রেডিট কার্ড কিভাবে করতে হয়। এবার আসেন পেটি ক্যাশ। নর্মালি পেটি ক্যাশ বলতে ক্লাউড অ্যাকাউন্টিং এ কোনো সুযোগ নাই। ঠিক আছে, ক্লাউড অ্যাকাউন্টিং পেটি ক্যাশের পক্ষে না। এখন যেহেতু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ব্যবহার করে, এখন পেটি ক্যাশ যেহেতু ব্যবহার করতে হবে, তাহলে এটার জন্য একটা ওয়ে আমার কাছে, আমি সাজেস্ট করি আপনারা এই ওয়েটা ব্যবহার করবেন। আপনারা কি করবেন? একটা চার্ট অফ অ্যাকাউন্টস করবেন পেটি ক্যাশের নামে। ঠিক আছে, আরেকটা কি করবেন? পেমেন্ট মেথড করবেন। পেমেন্ট মেথড করবেন একটা, আরেকটা কি চার্ট অফ অ্যাকাউন্টস করতে হবে। এখন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা কোথায় যাই? আমরা গিয়ার আইকন থেকে চলে যাই হচ্ছে অল লিস্টে। অল লিস্টে গিয়ে আমাদের হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে এই যে আমার এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে না, এই যে পেটি ক্যাশ অ্যাড করা। আচ্ছা, ধরেন আমি এটাকে লাগবে না আমার। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে
যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, চার্ট অফ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে ফেলবেন বা ওপেনিং ব্যালেন্স হয়তো বা কোনো কারণে আপনার মিস্টেক চলে গেছে, এই কাজ করা যাবে না। আপনি ওই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলছেন, ঠিক আছে? এই কাজ কোনোদিনও করবেন না। আপনার যদি ওপেনিং ব্যালেন্স আনতে হয়, সেটা আপনি আনবেন কিসের মাধ্যমে? জার্নালের মাধ্যমে। ওকে, ইনঅ্যাক্টিভ করবেন না কিন্তু, এই ভুল করা যাবে না। তাহলে আসেন আমরা একটা পেটি ক্যাশ নামক নিউ আইকনে চলে যাব। নাম কি দিব? পেটি ক্যাশ, তাই না? এটা তো কোনো কার্ড না, জাস্ট সেট করে দিব। তাহলে পেমেন্ট মেথড অ্যাড করার ফলে আমরা কি পাবো? ওই পেমেন্ট মেথড যখন সিলেক্ট করতে যাব, তখন আমরা পেটি ক্যাশ নামক অপশনটা পাবো, ঠিক আছে? আরেকটা আমরা কি করব? আরেকটা আমরা করব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে পেটি ক্যাশ আমরা অ্যাড করব। এই যে পেটি ক্যাশ অলরেডি অ্যাড করা আছে, ঠিক আছে? যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? প্লাস নিউ আইকনে চলে যেতাম। ধরেন আমরা পেটি ক্যাশ যদি অ্যাড করতে চাই, এটা টাইপ কি হবে বলেন তো? ক্যাশ অ্যাট ব্যাংক অর ক্যাশ ইন হ্যান্ড। তাহলে এখানে কি হবে? ক্যাশ অন হ্যান্ড, ঠিক আছে? দেওয়ার পরে আপনার এখানে যদি ওপেনিং ব্যালেন্স থাকে, ব্যালেন্সটা দিবেন, ব্যালেন্সটা দিবেন তারপর ডেটটা ঠিক করবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি? পেটি ক্যাশ যখন আপনার কোনো ক্লায়েন্ট বলবে যে আমার পেটি ক্যাশের জন্য তা আমার একটা অ্যাকাউন্ট লাগবে, তখন আপনি একটা চার্ট অফ অ্যাকাউন্টস করবেন আর একটা কি পেমেন্ট মেথড অ্যাড করে দিন, ঠিক আছে? এতে করে কি আপনার মানে আর কি অ্যাকাউন্টিং প্রসেসটা ঠিক থাকবে। যদিও বাইরের দেশের কান্ট্রির মানে আর কি ক্লায়েন্ট গুলো তারা পেটি ক্যাশ ব্যবহার করে না, তাও একটু দেখায় রাখলাম যদি কোনো সময় মানে আর কি পেটি ক্যাশের ব্যবহার আসে। এরপরে আসেন ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার মানে একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে যদি ফান্ডটাকে ট্রান্সফার করতে হয়, এটার জন্য কোথায় যাব? প্লাস নিউ আইকন থেকে ট্রান্সফার অপশনে চলে যাব। জাস্ট একেবারে সিম্পল, ফান্ড ট্রান্সফার ফান্ডস ফ্রম মানে কোথায় থেকে হচ্ছে ফান্ড ট্রান্সফার টু, কোথায় যাচ্ছে? জাস্ট এটা থেকে এটা আমরা যদি একটু দেখি কোথা থেকে যাচ্ছে, পেটি ক্যাশ থেকে যাবে। দেখেন তার ব্যালেন্স কত, সে ডান পাশে শো করতেছে। সেখান থেকে ধরে নিলাম আমরা ওয়েস্ট ফার্গোতে নিয়ে যাব। এই টাকা কত টাকা? ধরলাম 600 টাকা আমরা ট্রান্সফার করে দেব। 600 টাকা আজকে ডেটে ট্রান্সফার করি। মেমো থাকলে ডিসক্রিপশন দিব, অ্যাটাচমেন্টে অ্যাটাচমেন্ট করে দেব। জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ। একটু রিলোড দিয়ে আমরা এটাকে চেক করব। এটা করার ফলে আমার কি হবে? আমার পেটি ক্যাশ থেকে টাকা কমে যাবে আর ওয়েলস ফার্গোতে গিয়ে টাকাটা বেড়ে যাবে। ওকে, আমরা পেটি ক্যাশে চেক করি একটু। এই যে পেটি ক্যাশে অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই। আগে ছিল কত? 696.80 ডলার। এখন পেমেন্ট করার পর $600 পেমেন্ট করার পর এখন অ্যাভেলেবেল আছে কত? 96.80 ডলার। তাহলে বোঝা গেছে কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় এক ফান্ড থেকে আরেক ফান্ডে। ওকে, জি। ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন। ক্লাস এবং লোকেশন জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের তার লোকেশন তো অনেক ধরনের থাকতে পারে, তাই না? অনেক জায়গায় থাকতে পারে। ধরে নিলাম যে সব থেকে সুপার শপ কোনটা সব থেকে বেশি ফেমাস? স্বপ্ন। হ্যাঁ, এখন স্বপ্নর কি অনেকগুলো আউটলেট না? অনেক জায়গায় লোকেশন, অনেক লোকেশনে কি তাদের আউটলেট গুলো আছে। সেইখান থেকে কি করতে হয়? তার প্রফিট গুলা সে মেজারমেন্ট করে অবশ্যই, তাই না? এখন অবশ্যই প্রফিট গুলাকে তো সে লোকেশন অনুযায়ী মেজারমেন্ট করবে। এখন যখন আমরা স্বপ্ন থেকে ঢুকি, তখন ঢোকার পরে আমরা কি দেখি? বেবির জন্য আলাদা একটা সেকশন, ওমেনের জন্য আলাদা, ম্যানের জন্য আলাদা, বা শাকসবজি বা গ্রোসারি আইটেমের জন্য, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন থাকে। এই সেকশনটাকে কুইক বুকস এর ভাষায় বলা হচ্ছে ক্লাস। মানে আপনি ওই ক্লাসে কতটুকু আপনার বেনিফিট হয়েছে বা ওই ক্লাসে আপনার কতটুকু ট্রানজেকশন হয়েছে, সম্পূর্ণ জিনিসগুলো জানার জন্য আমরা ক্লাসটাকে নিয়ে আসি, ঠিক আছে? আর এই লোকেশনের ব্যবহারটা সবার আগে আমাকে এই লোকেশনটা অন করে দিতে হবে। অন করার জন্য আমরা সেটিংস অপশনে চলে যাব, সেখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাব। ক্লাস অ্যান্ড লোকেশনটা খুঁজবো। ক্লাস অ্যাডভান্সে গেলে হয়তো পাবো। এই যে ক্যাটাগরিজের অপশনে দুইটা আছে, আমরা এটাকে অন করে দিব, ঠিক আছে? ক্লাসটা কি অন করে দিলাম। এইখানে তারা আবার একটু কথা বলতেছে।
ওয়ার্ন মি হোয়েন এ ট্রানজেকশন ইজ নট অ্যাসাইন্ড এ ক্লাস। আমরা ধরেন কোন একটা ট্রানজেকশন যখন আমরা এন্ট্রি করতেছি বা বুক কিপিং করতেছি, তখন যদি কোনো কারণে আমি ক্লাসটা না দিই, তারা আমাকে ওয়ার্নিং করবে। আমি কি এটা চাচ্ছি? যদি চাই তাহলে আমরা এটাকে চেক মার্ক দেব, না চাইলে আনচেক রাখবো। এরপরে আসেন, লেখাটা একটু গুরুত্বপূর্ণ। অ্যাসাইন ক্লাসেস, আপনি ক্লাসটা কিভাবে দেখাইতে চাচ্ছেন? ওয়ান টু এন্টায়ার ট্রানজেকশন, ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন। মানে আপনি পুরা যে ট্রানজেকশনটা ঘটতেছে তার জন্য একটা ক্লাস দেখাবেন, নাকি আলাদা আলাদা প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য, প্রত্যেকটা রো এর জন্য আপনি আলাদা আলাদা দেখাবেন? অবশ্যই আমরা প্রত্যেকটা রো এর জন্য আলাদা দেখাবো। তাহলে আমরা ইচ রো অফ দ্য ট্রানজেকশন। ট্র্যাক লোকেশন, অবশ্যই আমরা লোকেশনটা ট্র্যাক করতে চাই, সেভ করে দিব, দেন ডান। আমরা এবার একটু ইনভয়েসে যাই। ইনভয়েসে গেলে আমাদের কি রকম চেহারা দেখা যায় একটু আমরা চেক করি। কিছু কি চেঞ্জ আসছে একটু দেখেন তো। হ্যাঁ, এখানে লোকেশন আসছে, ক্লাস, ওই যে আমি সিলেক্ট করে দিছি ইচ রো, প্রতিটা রো এর জন্য। তাহলে প্রতিটা রো এর জন্য কি ক্লাস আলাদা আলাদা আমার আসছে। আর যদি আমি কি ওয়ান টু এন্টার ট্রানজেকশন দিতাম, তখন উপরে শুধুমাত্র একটা ওই যে লোকেশনের মতো একটাই কলাম থাকে। ঠিক আছে, আচ্ছা, যাক, তাহলে আমরা এটা দেখতে পেলাম। এখন লোকেশন তো আমাকে অ্যাড করতে হবে, ক্লাসও অ্যাড করতে হবে। ফাইন, আমরা এটার জন্য কোথায় যাব? গিয়ার আইকন থেকে ওই যে ম্যাজিক্যাল জায়গা, অল লিস্ট। আগে একটা ছিল না, এখন দেখেন এই যে ক্লাসে চলে আসছে, লোকেশনে চলে আসছে, ম্যাজিকের মতো। ঠিক আছে, আচ্ছা, আপনাদের যে ডাটাটা দিব, অবশ্যই আপনারা ডাটা ফলো করবেন। আমি বারবার বলতেছি, আমি আপনাদের সাথে যে ডাটাগুলো শেয়ার করি, সেই ডাটাগুলো প্রত্যেকটা ফলো করে আপনারা কাজগুলা কমপ্লিট করবেন। এখানে দুইটা শিট, একটা হচ্ছে কাস্টমার নেই, একটা হচ্ছে সাপ্লাই নেম। তার মানে কি, একটা কি করতে হবে, একটা ইনভয়েস করতে হবে, আরেকটা কি করতে হবে, বিল করতে হবে। ঠিক আছে, জিনিস দেখে আমরা বুঝে। লোকেশন আমরা অ্যাড করি, আসেন, ইলিয়ন্স, লোকেশনে চলে গেলাম। সেম ভাবে এই যে ইলিয়ন্স অলরেডি করাই আছে। আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিই, ইনঅ্যাক্টিভ করে দিই। নিউতে যাব, নেমে গিয়ে ইলিয়ন্স লিখবো। এইবার এখানে অনেক ক্লায়েন্ট যদি আমাকে কোনো নির্দেশনা দেয়, আমি জাস্ট জিনিসগুলোকে সামারি আমি বলে দিচ্ছি। লোকেশনের লোকেশন থাকতে পারে, ধরেন বসুন্ধরা এলাকার ভিতরেও ব্লকের একটা থাকতে পারেন আপনার, যে বিভিন্ন ব্লকে ব্লকে, তখন আপনি সাব লোকেশন ক্লিক করবেন। যদি সেলের প্যাটার্ন গুলা ডিফারেন্ট হয়, মানে আর কি এখানে এই টাইপের প্রোডাক্ট গুলা সেল হচ্ছে, এখানে এই টাইপের প্রোডাক্ট গুলা সেল হচ্ছে ডিফারেন্ট প্যাটার্নের, তখন আপনি ডিফারেন্ট টাইপস অফ সেল দিবেন। তারপরে হচ্ছে এটা হইতে পারে শুধুমাত্র আপনার এই লোকেশনটা কাস্টমারের সাথে ডিলিংস করার জন্য হইতে পারে, আবার আরেকটা হইতে পারে আপনার পেমেন্ট করার জন্য হইতে পারে, আরেকটা হইতে পারে আপনার শিপমেন্টের জন্য হইতে পারে, যে কোনো কিছুর জন্য হইতে পারে। যখন যেটা বলবে তখন ওই অনুযায়ী আমরা করব। বা আরেকটাও হইতে পারে, আমরা ওয়েবসাইটে অনেক সময় অ্যাড্রেস বা ফোন নাম্বার দিই শুধুমাত্র জাস্ট কন্ট্যাক্ট করার জন্য, তাই না? ওই কন্ট্যাক্টের জন্য চাইলেও এই কন্ট্যাক্ট অ্যাড করে দিতে হবে। এখন কিছু যদি না বলে, ডিরেক্ট আমরা এখানে কোনো কিছুই সিলেক্ট করব না, জাস্ট সেভ করে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কিছু, অবশ্যই দেখাচ্ছি, আমি আরেকটাও অ্যাড করে নিই। এইখানে গেলাম, নিউ ইয়র্ক, সেভ, এই যে এডিটর অপশন, ঠিক আছে, ড্রপ ডাউনে গেলেই পাবো। আচ্ছা, আর রান রিপোর্ট করলে এখন আমরা কিছু পাবো না কেন? কারণ আমরা কোনো কিছুই করি নাই। ওকে, এবার আসেন আমরা কি করব, ক্লাস অ্যাড করব। অলরেডি সব অ্যাড করে আছে। আচ্ছা, আমি একটা একটা খালি ডিলিট করি। আচ্ছা, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট এই নামে আমরা ক্লাস অ্যাড করব। নিউতে চলে যাব, এইখানেও আবার বলতেছে এটা কি সাব ক্লাস কিনা। আমার সাব ক্লাস না, জাস্ট খালি আমি সেভ করে দেব। ঠিক আছে, এখান থেকে আমরা এডিট করতে চাইলে এডিট করতে পারবো, ইনঅ্যাক্টিভ করতে চাইলে ইনঅ্যাক্টিভ করতে পারবো। এবার আসেন আমরা ইনভয়েসটা ক্রিয়েট করি। ওকে, ইনভয়েসটা আমাদের যে
ডাটা ছিল সেই অনুযায়ী আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব, বা আমরা আমাদের এখানে যা ইনফরমেশন আছে সেটা দিয়ে করব। ইনএক্টিভ করলে না, একটা টাইম পর ডিলিট হয় না। কোনটা? কি ইম্পোর্ট করতে চাচ্ছেন? কি জিনিসটা কি? ইনভয়েস না বিল? না। জি। এবার আসেন আমরা একটা ইনভয়েস করি। ডেভিড উইলসনের নাম ইনভয়েস করব জানুয়ারির 10 তারিখ। জানুয়ারির 10 তারিখে দিব। অটোমেটিক ডিউ ডেট চলে আসছে। ধরে নিলাম লোকেশন, এটা কোন লোকেশনে? নিউ ইয়র্কে। হ্যাঁ, এবার আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমরা চলে যাই। ইসিজি মেশিন ধরলাম 5টা। ভ্যাট আপাতত পক্ষে আমি সেলস ট্যাক্স ধরে রাখলাম। ক্লাস, এবার এটা কি ক্লাসের? ইসিজি মেশিন। এখন ধরেন আপনার কোনো কারণে ক্লাসটা অ্যাড করা নাই, আপনি চাইলে এখান থেকে প্লাস নিউতে গেলেই সিম্পল ভাবে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আছে ইসিজি মেশিন। লোকেশনও কিন্তু তাই করা যায়, দেখেন ড্রপ ডাউন থেকে অ্যাড নিউতে চলে গেলেই লোকেশন অ্যাড করতে পারবো, বা আমার ওইখানে গিয়ে বারবার করতে হবে না। এটা দিলাম 8টা। আর ট্যাক্সেস রেটটা যেটা, সেটা নিয়ে আরেকটু বলি। সেটা হচ্ছে এইখানে আমরা হয়তো বা আমাদের বোঝার সুবিধার্থে আমরা যে কোনো নামে আমরা অ্যাড করছি, বাট আমরা যখন ক্লায়েন্টের, যে দেশের ক্লায়েন্টের কাজ করব, সেই দেশের ট্যাক্স রেট গুলো আমরা গুগল থেকে নিয়ে রাখবো, যাতে করে আমরা বুঝতে পারি। মিনিমাম আপনারা আপনাদের নলেজে থাকতে হবে ইউকে, ইউএসএ, কানাডা আর অস্ট্রেলিয়া, এই 4টা কান্ট্রির ট্যাক্স রেট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। বা যদি ধারণা নাও থাকে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোনটার জন্য কত রেট, আপনার সেই হিসাব করে অ্যাড করবেন। আচ্ছা, 7 ক্লোজ। এটাই এখানে দেখুন, এটা আবার কখনো না। ভালো জিনিস খেয়াল করছেন, ধন্যবাদ। আমি তো খেয়ালই করি না, আমি মনে করছি এটা কিসের জন্য আসতেছে, তো কোনো কারণে ঝামেলা হয়েছে। এবার না, ভালো, মানে আর কি উনি চর্চা করে বিদায় হয়তো, বা উনি এই সমস্যাটা আগে ফেস করছে বিদায় আসছে। ঠিক আছে, তাহলে এই যে ডেভিড উইলসনের নামে আমাদের ইনভয়েস গুলা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আপনারা কি করবেন? এই যে ফাইলে দেওয়া আছে সারা জনসন এবং মাইকেল টেইলর, সারা জনসনের নামে আমরা কি করব? একটা ইনভয়েস করব। ইনভয়েসের ডেট, ট্যাক্স, ক্লাস এবং লোকেশন সবগুলো অ্যাভেলেবেল আছে এই অনুযায়ী। তারপর মাইকেল টেইলরের আপনারা একটা বিল করবেন এই ক্লাস এবং এই লোকেশন অনুযায়ী। রিপ্লাই করো। হ্যাঁ, কি এটা? ফাইল তো দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এখন বলেন। যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, এছাড়া আমরা ওইখানে কোনো হাত দিব না, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ইনভয়েস ইম্পোর্ট এবং কিভাবে বিল করতে হয়। ইনভয়েস ইম্পোর্ট এবং কিভাবে বিল করতে হয় সেটা আমরা দেখব। ইম্পোর্টের অপশন, ইম্পোর্টের অপশনটা আমরা পাবো গিয়ার আইকন থেকে ইম্পোর্ট ডাটা। আমরা কি কি জিনিস ইম্পোর্ট শিখছি? আমরা কাস্টমার ইনফরমেশন, সাপ্লায়ার ইনফরমেশন, চার্ট অফ অ্যাকাউন্টস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইনভয়েস দেখি নাই, তাই না? বা ক্রেডিট নোট বা সেলস রিসিপ্ট, জার্নাল এন্ট্রি দেখি নাই আমরা, ঠিক আছে? বাকি সবগুলা জিনিসই অ্যাড করা যায়। বাট এই যে জার্নাল এন্ট্রি যে তারা বলতেছে যে এখানে ইম্পোর্ট করা যায়, কিন্তু দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে গিয়ে আপনাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে, ঠিক আছে? তো ওই জার্নাল ইম্পোর্ট করা যা কথা, ম্যানুয়াল করাও একই কথা, বরঞ্চ ইম্পোর্ট করলে আরো বেশি কষ্ট হয়। এখন আমি ইনভয়েসটাকে ইম্পোর্ট করে দেখাবো। আসেন,
এই যে একটা তারা টেমপ্লেট আমাকে দিচ্ছে, আপলোড, ম্যাপ, আর এটা কি ইম্পোর্ট, তাই না? এই তিনটা অপশন আমাকে তারা দিচ্ছে। প্রথমে তাহলে আপলোড করার জন্য আমাকে কি করতে হবে, একটা ফাইল তৈরি করতে হবে, যে ফাইলে আমার কি থাকবে, ডাউনলোড এক্সাম্পল ফাইলটা আমরা করব, অবশ্যই সে ফাইলটা হইতে হবে সিএসভি ফাইল, কোনো এক্সেল ফাইল সাজেস্ট করবে না। ওকে, আসেন আমরা এক্সাম্পল ফাইলটা একটু ডাউনলোড করি। ডাউনলোড ডান। আমরা হেডিং রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দেব। আমি আপনাদের সাথে ফাইল যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইনভয়েস একটা শুধু। আপনারা নিজেরা কিছু বিল ইম্পোর্ট করবেন, এই যেটা আমি সব অবশ্য রেডি করে রাখছি। যেইগুলা স্টার মার্ক দেওয়া সেগুলা কি ম্যান্ডেটরি, তাই না? ম্যান্ডেটরি ফিল্ডগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এবার আসেন একটা কথা, আহ এটা মনে রাখা খুবই জরুরি, সেজন্য আপনাদের সাথে বলা। কোন একটা ইনভয়েসে হইতে পারে 2টা লাইন, হইতে পারে 3টা লাইন, হইতে পারে না, এমন তো অস্বাভাবিক কিছু না। দেখেন আমি এই যে 1025, এই ইনভয়েসের লাইন কটা? 3টা। এখন অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার আমি 1025 নাম্বার, কাস্টমার নাম্বার, ইনভয়েস, ডিউ ডেট এগুলো কি বারবার লিখতে হবে? অবশ্যই লিখতে হবে, কারণ এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। বুঝাতে পারছি? স্টার মার্ক দেওয়া না, তার মানে কি এগুলো কি ম্যান্ডেটরি ফিল্ড, আপনাকে এগুলো অবশ্যই লিখতে হবে। হোক সেখানে 6টা আইটেম, 6 বারই লিখতে হবে আপনাকে, 6 বার থাকলে 6 বারই। দেখেন তারপর 26-এ কয়টা? 26-এ হচ্ছে, 26-এ হচ্ছে 3টা, 26-এ 3টা। তারপরে 27-এ কয়টা? 4টা। দেখছেন এই 4টা? আমি ফাইলের ভিতরে আর কি 3টা 4টা 2টা এরকম রেখে ভেরিয়েশন রেখে বোঝানোর চেষ্টা করি, 2টা, এই দেখেন একটা, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এক্স্যাক্টলি কি করতে হয়। ঠিক আছে, একটা হলে একটাই, 2টা হলে 2বার লিখবেন, 3বার হলে 3বার। ওকে, ফাইলটাকে আমরা ডিরেক্ট সেভ করে নিব। এবার ইম্পোর্টের পালা। ব্রাউজ করব, যেখানে রেখে আসছেন ফাইলটাকে, কাঙ্ক্ষিত ফাইল সেখানে নিব। এবার আসেন, এখানে বলছে ইওর সিএসভি ফাইল হ্যাভ নো মোর দেন 1000 রো, মানে আপনি যে ফাইলটা ইম্পোর্ট করবেন সেটা 1000 রো এর বেশি হইতে পারবে না। আচ্ছা, তারপরে নিচে বলছে অ্যাড নিউ কন্টাক্ট দে ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইক বুকস। যদি কোনো কন্টাক্ট কুইক বুকসে না থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি সে অ্যাড করে নেবে, যদি আপনি এই অপশনটা চেক মার্ক দিয়ে দেন। আর নতুন করে যদি কোনো কন্টাক্ট আসে, অ্যাড নিউ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইক বুকস, যদি কোনো প্রোডাক্ট না থাকে এখানে বা সার্ভিস না থাকে, যদি আপনি এই অপশনটাকে চেক মার্ক দেন তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুইটাই অ্যাড করে দিব। নেক্সটে চলে যাব। আমাদের এখানে বলতেছে কিছু জিনিস ম্যাপিং করার জন্য, ইনভয়েস ডেট, ডেটের ফরম্যাটটা কি ছিল আমাদের, একটু যদি আমরা চেক করে আসি, মান্থ ডেট ইয়ার, মান্থ ডেট ইয়ার, ওকে। আইটেম অ্যামাউন্ট এক্সক্লুসিভ ট্যাক্স ছিল, তাই না? ইনক্লুসিভ ছিল না। চলে যাব। এবার আসেন, তারা আপনাকে জানতে চাচ্ছে 10% ট্যাক্স রেটে কুইক বুকসে কি নাম, আমরা একটু চেক করে আসি। আমরা একটা ইনভয়েসে যাই, সমস্যা নেই, আমাদের যদি প্রবলেম হয় আমরা একটা ইনভয়েসে গেলে আমরা চেক আউট করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কত? 10% না, সেলস ট্যাক্স, ওকে। 10% হচ্ছে সেলস ট্যাক্স, তারপরে হচ্ছে 15% আর 0%। 15% হচ্ছে মাল্টি কারেন্সি, আর 0% নো মাল্টি কারেন্সি, নো ভ্যাট, ওকে। নেক্সট, 5 ইনভয়েস ইম্পোর্ট উইল বি ইম্পোর্টেড। আচ্ছা, আমরা কয়টা ইনভয়েস ছিল আমাদের? 25, 26, 27, 28, 29, 5টা ইনভয়েস না? 5টা ইনভয়েসে আমার আছে স্টার্ট ইম্পোর্ট। বুঝি না, না না,
পাঁচটা ইনভয়েস আমি এখানে ইম্পোর্ট করতে, সেটা আমাকে জানতে চাই। আচ্ছা দেখেন, এইবার তারা একটা ইস্যু করতেছে, মানে এই নাম্বারগুলা আমি এই কারণে এটা ফাইলটাকে এভাবে রেখে দিছি কেন, এই সমস্যাগুলো অ্যারাইজ হইতে পারে, কারণ একই নাম্বার বারবার দেওয়া যাবে না। ঠিক আছে, ইনভয়েস নাম্বারটা যদি আপনার সেম থাকে তাহলে সেটা কুইক বুকস কিন্তু আবার অ্যালাউ করবে না দ্বিতীয়বার দেওয়ার জন্য। তাহলে আসেন আমরা ফাইলটাকে আবার একটু এডিট করি, ফাইলটাকে যেটা ছিল নাম্বার ধরে নিলাম এটা হচ্ছে 2025, ঠিক আছে, 2025, 2025 দিয়ে এ পর্যন্ত দিলাম। তারপর এটা করব হচ্ছে 2026, 2027, তারপর হইতেছে 2028, 2029। ওকে, সেভ। এবার আবার আমরা কি করব, ইম্পোর্ট করব। আমাকে ইম্পোর্ট গুলো নেয় নাই, আবার ইনভয়েসে চলে যাব, ব্রাউজ আবার করব। আমি এই সমস্যাটা দেখানোর জন্য বেসিক্যালি আমি ওইখানে চেঞ্জ করি নাই, কারণ এই সমস্যাটা অ্যারাইজ হইতে পারে ইন ফিউচারে, এই জন্য দেখানো। মান্থ, ডেট, ইয়ার, এক্সক্লুসিভ, সেলস ট্যাক্স, মাল্টি কারেন্সি, নো প্যাট, স্টার্ট ইম্পোর্ট। এবার ইম্পোর্ট নিবে আশা করি। আবার ইনভয়েস নাম্বার না দিলেও কিন্তু ইম্পোর্ট নিবে না, কারণ ওটা কি ম্যান্ডেটরি ফিল্ড না। নাইসলি ডান। এবার আমরা এগুলো কোথায় দেখতে পাবো, সেল সেন্টারে চলে যাব, সেলসে গিয়ে অল সেলস দিব, ইনভয়েসে না অল সেলসে গেলে আমরা দেখতে পাবো। একটু যদি আমরা দেখি, এই যে দেখেন 2028, 2028, সরি একটাই 2028, 2027, 2029, 2026, কেন নাই, 2025, 2025 থেকে শুরু করছিলাম। আসেন আমরা একটু দেখি আমার ইনপুট তারা কি ঠিকঠাক মতো নিছে কিনা, আমরা একটু এডিট অপশনে চলে যাই। আমার প্রোডাক্ট ছিল তিনটা, সার্জিক্যাল, লাইফ সেভিং আর হ্যান্ড স্যানিটাইজার। 25-এ সার্জিক্যাল, লাইফ সেভিং, হ্যান্ড স্যানিটাইজার, তাই তো। তারপরে কত কত আইটেম ছিল, 3, 2, 10, আর হচ্ছে ট্যাক্স 10, 15, 10, 3, 2, 10, ট্যাক্স হচ্ছে 10, 15, 10, ঠিক আছে। ক্লাস এন্ড লোকেশন গুলো আমরা দিই নাই, এই জন্য এগুলো কি ফাঁকা অবস্থায় আছে। ক্লিয়ার, তার মানে আমার কি সম্পূর্ণ ডাটা ঠিকঠাক ভাবে ইম্পোর্ট হয়েছে। ঠিক আছে, বলেন। ওকে, আমি অ্যান্সারটা দিচ্ছি ভাই। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, যখন ইনভয়েস গুলো হবে একের পর এক সিরিয়ালি আসবে, ঠিক আছে। যখন যখন দেখবেন যে ইনভয়েস গুলো সিরিয়ালি নাই, তখন তার লাস্ট ইনভয়েসটা চেক করবেন, সেটা নাম্বার কত, এরপর থেকে নাম্বার দিয়ে যাবেন। ওকে, ঠিক একইভাবে আমরা বিল ইম্পোর্ট করি। দেখেন বিল ইম্পোর্টটা দেখাই। আপনাদের কোনো বিল আপনারা নিজেরা একটা বিল করবেন, ঠিক আছে, বিল টিল করে সুন্দর করে টেমপ্লেট ডাউনলোড করে দেখেন তো সেম জিনিস না। হ্যাঁ, যদি আমি এক্সাম্পল হিসেবে ডাউনলোড করি, দেখেন এক্সাম্পল ফাইলটা সেম জিনিস না, কি বিল নাম্বার ম্যান্ডেটরি, বাহ এত বড় চলে আসছে। তারপর হচ্ছে সাপ্লায়ারটা কি ম্যান্ডেটরি, বিলের ডেটটা ম্যান্ডেটরি, ডিউ ডেটটা ম্যান্ডেটরি, আর কি অ্যাকাউন্টটা ম্যান্ডেটরি, লাইনের ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি না, লাইন অ্যামাউন্টটা ম্যান্ডেটরি, মানে আর কি কত অ্যামাউন্ট করতেছে, লাইনের ট্যাক্স রেট কত, আর হইতেছে ট্যাক্স অ্যামাউন্টটা কত, কারেন্সি। ঠিক আছে, কারেন্সি তার লাগবে না, কারণ কারেন্সি ম্যান্ডেটরি না। ঠিক আছে, যে এটা কেন আসে, কারণ আমরা আমাদের ইয়াতে মাল্টি কারেন্সি অন করা, এই জন্য ঝামেলাটা বলছি। আচ্ছা, আরেকটা জিনিস খুব ভালো কথা মনে করছে। ধরেন কোনো জিনিস আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন,
আপনার কাছে মনে হচ্ছে যে না আমি আরেকটু প্র্যাকটিস করব, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে কি মানে কি আপনার কিছু ডাটা আপনি যেটা চাচ্ছেন কাঙ্ক্ষিত জিনিসটা চ্যাট জিপিটি কে বলবেন, সে আপনাকে এক্সাম্পল হিসেবে অনেকগুলা ডাটা প্রোভাইড করবে, ওই জিনিসগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে যত বেশি প্র্যাকটিস করেন প্রসেস তো সেম। আপনার প্র্যাকটিসের দরকার, আপনি এখানে মনে করতেছে আপনার প্র্যাকটিস করার পরে ওকে আপনার সারা সপ্তাহে আরেকটু প্র্যাকটিসের দরকার, আরেকটু প্র্যাকটিস করলে আপনার জন্য ভালো হয়, তখন আপনি চ্যাট জিপিটি থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারেন। ওকে, এবার আসেন খুব মজার একটা ফিচার, কাজ করব একটা হয়ে যাবে দুইটা। না, হ্যাঁ, শরীর ভালো না তো এই জন্য মানে আর কি তো ইয়ে করতে পারতেছি না। আচ্ছা, মানে আর কি টাকা ডাবল হবে না বুঝছো, ফ্রিল্যান্সিং সেক্টরের মতো ওই যে বলে না যে থাম্বনেল থাকে যে আজকে ইনভেস্ট করলে কালকে 3 গুণ দিন, এরকম একটা লোভনীয় জিনিস থাকে। এখানে হচ্ছে আমরা করব বিল, আমরা করব কি বিল, হয়ে যাবে আমাদের ইনভয়েস। মানে কোন একটা প্রোডাক্ট আমি কারো কাছ থেকে কিনে আনছি 100 টাকা দিয়ে, ধরেন এই একটা বোতল আমি 100 টাকা দিয়ে কিনে আনছি, ধরে নিলাম এই যে মিরপুর একের থেকে, মুক্ত বাংলার সামনে ওর কাছ থেকে আমি 100 টাকা দিয়ে কিনে আনছি, এখন আপনাদের কাছে আমি বিক্রি করবো 200 টাকা, কিন্তু আপনারা জানবেন না যে কত টাকা আমি এটা কিনে আনছি, ঠিক আছে? এটাই হচ্ছে সেই অপশন, মানে বিল করবেন, ইনভয়েস অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, বাট সেটা ড্রাফট আকারে। কি আকারে? ড্রাফট আকারে। যতক্ষণ পর্যন্ত না আমরা ইনভয়েসটা ক্রিয়েট করব, এনশিওর করব, ততক্ষণ পর্যন্ত সেটা ড্রাফট আকারে থাকবে। আসেন জিনিসটা দেখায়। তাই বলে কি আপনারা কি জানবে, আপনারা কোনোদিনও জানতে পারবেন না এটার কস্ট প্রাইস কত, একমাত্র আমি জানতে পারবো, আর কুইক বুকস কোনোদিনও আপনাকে দেখাবে না। মানে আপনারা যখন ইনভয়েসটা করব তখন কিন্তু কস্ট প্রাইস এটা কোনোদিনও দেখাবে না, সেটা শুধুমাত্র আমি ব্যক্তি দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, আসেন এটার জন্য আগে আমাকে অপশনটা অন করতে হবে। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে চলে যাব। ওকে, অপশনটা আমরা দেখি কোথায় রাখছে তারা। এক্সপেন্সের আন্ডারে অপশনটা লুকায়িত আছে, দেখছেন? ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, এটা অন করতে হবে। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম আর বিলেবল, ঠিক আছে, এটাকে অন করতে হবে। এখন আপনি বলেও দিতে পারেন আপনার যদি মনে চায় যে আপনি কত পার্সেন্ট মার্কআপ বা কত পার্সেন্ট প্রফিট করবেন, দিয়ে এই অপশনে বলেও দিতে পারেন, ঠিক আছে? না বললেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তারপরে বলছে ট্র্যাক বিলেবল এক্সপেন্স অ্যান্ড আইটেম অ্যাজ ইনকাম। অবশ্যই আমরা এটা কি সিঙ্গেল অ্যাকাউন্ট না মাল্টিপল অ্যাকাউন্ট হবে বলেন তো? হুম, আসেন সিঙ্গেল অ্যাকাউন্টই দিয়ে দেখি কি হয়। 30 দিনের ভার্সন তো, তাই না? চেষ্টা করি না কোথায় গিয়ে ঠেকে, তারা আমাদেরকে কোথায় গিয়ে রাখে, আমরা একটু দেখতে চাই। এটার জন্য আপনাদের ডাটা একটু বের করি। ওকে, মাইকেল টেলরের নামে বিল করতে হবে, কাস্টমার কয়জন? 3 জন, সারা জনসন, ডেভিড উইলসন, লুরা ইভান্স, তাই না? ওকে, আসেন আমরা একটু চেষ্টা করি, বিলে চলে যাব। এইখানে কি একটু চেঞ্জ আসে দেখেন তো? এতদিন বিল করতেন, বিলেবল অপশন আসতো না, মার্কআপ আসতো না, সেলস অ্যামাউন্ট আসতো না, এগুলা নতুন আসছে, কারণ হচ্ছে আমরা ওই অপশনটা অন করে আসছি, ঠিক আছে? আসেন এবার হচ্ছে আমরা মাইকেল টেইলর, এটা কি আসছে? হ্যাঁ, আসলে ঠিক বলছো, সে রাগ করছে।
কদিন ধরে সবাই আমার উপরে রাগ, তাই দেখতেছি কুইক বুকস রাগ আমার উপরে। 7 সেপ্টেম্বর 2023, সেপ্টেম্বর 7, 2023। যাক, কারো রাগ ভাঙানোর কোনো দরকার নেই, যে যার মতো রাগ ভাঙে, ঠিক তাই না? রাগ ভাঙাতে গেলে ঝামেলা। সার্জিক্যাল টেবিল, আর আমার এত সময়ও নাই সত্যিকার অর্থে। আচ্ছা, নাই যেহেতু, তাহলে আমরা অ্যাড করবো, হ্যাঁ? অ্যাড করবো কি নাকি আমার মতো করবো বলেন? অ্যাড করা ছিল। আচ্ছা ঠিক আছে, যাক, হয়তো বা সে অ্যাড করছে, সমস্যা নাই। আমার কাছে সার্জিক্যাল টেবিল হচ্ছে 200টা ছিল। ডেট 2023, জানুয়ারি 1। রি অর্ডার পয়েন্ট দিলাম হচ্ছে 20টা, থাকতে আমি আবার অর্ডার করব। সেলস প্রাইস হচ্ছে 200 টাকা, কস্টিং হচ্ছে আমার 150, 7 ক্লোজ। ওকে, তারপরে আমার কাছে আর কি কি চাইছে? কোয়ান্টিটি 4টা, 400 টাকা করে, 8%। কোয়ান্টিটি কয়টা? 4টা, তাই না? কত? 800 টাকা। তাহলে আমি এখানে রেটটা চেঞ্জ করে কত দিব? 800 টাকা। আর ভ্যাট কত পার্সেন্ট ধরতে বলছে? 8%, 50% মার্জিন। 8% অ্যাড করা আছে, ভাগ্যিস, নাহলে আর অ্যাডই করতাম না আমি। বিলেবল, বিলেবল, ঠিক আছে। এই জায়গাটা একটু ঝামেলা করে। আচ্ছা, তারপর এবার কাস্টমার। কাস্টমার আমার কার নামে করতে বলছে? সারা জনসন। সারা জনসন। ওকে, ক্লাস আমার দরকার নাই, সার্জিক্যাল টেবিল ছিল। ওকে, এরপরে আমাকে করতে বলছে হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। 3টা ছিল। 3টা ছিল। প্রাইস আমি বলছি 500 টাকা করে, 8%। 500 করে, 8%, বিলেবল। কত পার্সেন্ট লাভ করতে চাইছি? 70%, 70। আর ব্যক্তির নাম কি ছিল? ডেভিড উইলসন। ঠিক আছে, অ্যাড হলে বুঝাতে পারছি। এই দুইটা করে আমরা আরেকটা অ্যাড করব, অটো ক্লাব স্টেলাইজার। এটাও নাই। ট্যাক্স কত পার্সেন্ট? 8%, 265%। 8%, 265%। আচ্ছা, লুরা ইভান্স। ওকে, আমার মোটামুটি সব ওকে। 7 ক্লোজ করে দেব। ওই যে ওয়ার্নিং ক্লাস দি নাই, এই জন্য আমাকে ওয়ার্নিং দিবে। অল আইটেম নিডেড ট্যাক্স রেট, প্লিজ অ্যাড। ও প্রথমে তো অ্যাড করছিলাম, আবার কি চলে গেছে? এই যন্ত্রণা আমার তো ভালো লাগে না। এবার আবার কোন প্রোডাক্ট চলে গেছে? মানে প্রোডাক্ট তো অবশ্যই দিছি, নাহলে কেমনে আসতো? অটো ক্লাব স্টাইল, কিন্তু আমি রাগ ভাঙাইতে আমি অভ্যস্ত না। যে থাকা সে এমনি থাকবে, না হলে তার জন্য রাস্তা ওপেন আছে। এবার ট্যাক্স চলে গেছে। 7 ক্রোশ। সে জানে আমি রাগ করলে যে তার যে কত বড় ক্ষতি হবে, সেটা সে ভালো করে জানে।
ওকে, এবার আমরা আগে চেক করব এক্সপেন্সে যাব। আমার 6টা ক্লায়েন্টকে আমি কুইক বুকস থেকে শিফট করে এই কারণে আমি কি জেরোতে নিয়ে আসছি। যখন নিয়ে আসছি তখন ঠিকই আমাকে কুইক বুকসে ফোন দিছে, কেন আপনি ক্লায়েন্টকে শিফট করছেন? আমি বলছি যে আমার মনে চাইছে, আমার মনে চাইছে এই জন্য আমি শিফট করছি। তো বুঝে না, আমার কাছে আমি এলিট অ্যাডভাইজার, দেখা গেছে আমার কাছে একটা ক্লায়েন্ট ছুটে যাওয়া মানে কি, ওদের ওখানে তো শো করবে মাইকেল টেলর। এই যে মাইকেল টেলর না? ওকে, কয় তারিখে করছিলাম? ডেটটা একটু খেয়াল করি তো। 7 সেপ্টেম্বর 2023। ওটাই ছিল। আচ্ছা, একটু আমি আরেকটা চেক করি। দেখেন এই জিনিস, এখন ধরেন কোনো কারণে আপনার এই ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে? আমি এটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও করছি, রিসেন্ট ট্রানজেকশন আমি কই খুঁজে পাবো, তাই না? কই পাবো বলেন তো? এই যে সার্চ অপশন, এগুলো হইতেছে ট্রিক্স। এই যে লাস্টে করলাম না মাইকেল টেলর, তাকে আবার খুঁজে পেয়ে গেলাম। কুইক বুকসে একটা জিনিস ভালো করছে যে মানে আর কি রিসেন্ট ট্রানজেকশন গুলা শুরুতেই দেখায়, মানে লাস্টে দেখায়। 9/7/2023, এই যেটা। ওকে, এবার তাকে ডুপ্লিকেট করে রাখি। ডুপ্লিকেট করে ওই যে কাস্টমার 3 জন, তাদের নামে এবার একটু চেক করে আসি। ভালো করে একটু দেখেন তো। ডেভিড উইলসন, সারা জনসন, লুরা ইভান্স, হয়েছে কি? তাদের নামে এই যে 9/7/9/7/9/7/9/7, ঠিক আছে? প্রত্যেকটা কি ক্রেডিট হয়ে গেছে দেখেন। এই যে যখন আমি ক্রিয়েট ইনভয়েসে যাব, তখনই গিয়ে সেটা ক্রিয়েট ইনভয়েস হবে। আর আমি যে বলছিলাম যে আমি ওই ব্যক্তিকে দেখাইতে চাই না কত পার্সেন্ট লাভ, একটু ভালো করে দেখেন তো এখানে কি লিখে রাখছে, ইওর কাস্টমার ওন্ট সি দিস। আমি তার কাছ থেকে যে 65% লাভ করতেছি, এটা কিন্তু কাস্টমার জানবে না। বুঝাতে পারছি? যখনই আমি এটাকে ইনভয়েসে কনভার্ট করব, তখনই সেটা আমার অ্যাকাউন্টিং এ হিট করবে। এর আগে পর্যন্ত আমার সেটা কি ড্রাফট আকারে সেভ থাকবে। কথা বুঝাতে পারছি? এইভাবে মানে আমরা করলাম জিনিস কিন্তু বিল হয়ে গেল ইনভয়েস। ক্লিয়ার? এই অপশনটা অনেক সময় বেশি ব্যবহৃত হয়, এই জন্য অপশনটা দেখাই দিলাম আপনাদের। ওকে, আপনারা এটাকে ফলো করে কাজ করবেন। ব্যাংক লোন, ব্যাংক লোন আর জার্নাল এন্ট্রি দুটো একসাথে দেখাবো। আমার কাছে মনে হচ্ছে যে আপনার বেশি লোড হয়ে যাচ্ছে, তো টানা ক্লাস আছে, তো ব্রেক দেওয়া যায় কিনা রেস্টের? না, অবশ্যই ব্রেক দেবো, সমস্যা নেই। আচ্ছা আসেন এবার ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন। আমরা সবাই ছোটবেলায় করে আসছি, বা মানে ইন্টারমিডিয়েটে করে আসছি, বা অনার্স লেভেলেও আমরা ম্যাক্সিমাম টাইমে করে আসছি ঋণ পরিশোধ সূচি। সেখানে কি থাকে, একটা ঋণ নেওয়া থেকে শুরু করে সেখানে কত টাকা কিস্তি দেওয়া হয়েছে, সে কিস্তির ভিতরে কত টাকা সুদ ছিল, কত টাকা আসল ছিল, বছর শেষে কত টাকা আছে, সম্পূর্ণ জিনিস আমার কি সেই জিনিসটা থাকে, তাই না? এখন আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট তো অবশ্যই লোন নেয়, লোন নিয়ে কোনো না কোনো কাজ করে। তাহলে এই ফাইলটা কোথায় পায়? এই ফাইলটা ব্যাংকের কাছেই আছে। ব্যাংকে চাওয়া মাত্রই কিন্তু তারা একটা ফাইল দেয়, ফাইল দিয়ে সেই অনুযায়ী তারা ইয়ে করে। এখন যখন আমরা জার্নাল দিই, নর্মালি যখন আমরা জার্নাল দিই, তখন জার্নাল দেওয়ার সময় আমরা কি করি, মানে যখন ইন্টারেস্টটা দিই, তখন ইন্টারেস্ট প্রথমে কি হয়, অ্যাক্রুড হয়, তাই না? অ্যাক্রুড হয় মানে পেয়েবল সৃষ্টি হয়। তারপরে পেয়েবলটা থেকে আমরা কি করি, পেমেন্টের দিকে ধাবিত হয়, পেমেন্ট আগে পেয়েবলটা ক্যান্সেল করে। আমি এখানে পেয়েবলে ঝামেলাটা আনি না। নর্মালি প্র্যাকটিক্যাল লাইফে যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছে, আমি কি করি, আমি ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করি। ব্যাংকের লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করি। আমি কি করি, লোনটাকে বাড়ায় দেখাই প্রথমে, মানে ইন্টারেস্ট যে অ্যাক্রুড হয়েছে, এই যে ইন্টারেস্ট,
ইন্টারেস্টের জন্য তো আমাকে আগে জার্নাল দিতে হবে, তাই না? আর কিসের জন্য জার্নাল দিতে হবে? টোটাল পেমেন্টের জন্য, মানে ইনস্টলমেন্টের জন্য। তাহলে ইন্টারেস্টের জন্য আমি জার্নালটা দিই হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট। আমি কি করলাম? ব্যাংক লোনটাকে বাড়ায় দিলাম। যখন আমি পেমেন্ট করতে যাব, তখন আমাকে পেমেন্ট করতে হবে কি? ব্যাংক লোন ডেবিট। আর যেই মেথডে, মানে আর কি যেটার মাধ্যমে আমি পেমেন্ট করতে আমার পেমেন্ট গেটওয়ে বা যেটা ব্যাংক বলি আমি, সেই ব্যাংকটাকে আমি ক্রেডিট করলাম। তাহলে আলটিমেট কি হলো? ব্যাংক লোনটা আমার কি হয়ে অ্যাডজাস্ট হয়ে এন্ডিং ব্যালেন্সটা আমার কি ঠিক থাকলো, তাই না? তাহলে আমার ওই যে পেয়েবলের আর ঝামেলা করতে হলো না। তাহলে সবার শুরুতে আমি এখানে বলে দিছি লোন অ্যামাউন্ট 7 লাখ। কয়টা মেয়াদে পরিশোধ হবে? 60টা মেয়াদে বা 60টা টার্মে পরিশোধ হবে। ইন্টারেস্ট রেটটা হবে কত পার্সেন্ট? 6% হারে। তাহলে আগে সবার আগে আমি একটা চার্ট অফ অ্যাকাউন্টস করব লোন, ব্যাংক লোন নামে। ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টস কোথায় গেলে পাবো? ট্রানজেকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে গেলে আমরা পাবো। সেখান থেকে নিউ অপশনে চলে যাব। ভাইয়ের কি দেখতে সমস্যা হচ্ছে? তাহলে আরেকটু সামনে এসে বসেন, ওই যে ওখানে চেয়ার নিয়ে এসে বসেন। আচ্ছা, অ্যাকাউন্ট নেমে গিয়ে লিখবো ব্যাংক লোন। অ্যাকাউন্ট টাইপ কি হবে বলেন তো? কারেন্ট না নন কারেন্ট? নন কারেন্ট, তাই না? এই যে লং টার্ম ব্রোয়িংস, মানে দীর্ঘমেয়াদী ঋণ, তাই না? কত টাকা? 7 লাখ ডলার। কত তারিখে? কত তারিখে? 2020। নর্মালি কি হয়? যেই মাসে লোনটা নেয় সেই মাসে ইন্টারেস্ট তো হয় না, তারপর থেকে ইন্টারেস্ট শুরু হয়। আচ্ছা, আমরা ধরে নিলাম জুনে, জুনে লোনটা নেওয়া হয়েছে। জুন 1, 2020। টিক্সে খাটাইলাম, দেখছেন? খালি সালটাকে চেঞ্জ করে দিলাম। সালটাকে চেঞ্জ করে দিছি, এতে কি হলো? সালটা আগায় গেল আমার। বারবার ওই যে ক্লিক করে করে যাইতে হলো না। ঠিক আছে, 7 লাখ দিয়ে সেভ করে দিলাম। অলরেডি আছে। আচ্ছা দেখি তো। ও, অন্য ব্যাচে ক্লাস নিছিলাম মনে হয় সম্ভবত। অন্য ব্যাচে ক্লাস নিছিলাম, এই জন্য এটা শো করতেছে। 30 দিন মেয়াদ, বুঝেন না? মানে আর কি দেখা গেছে যে এক ব্যাচ ক্লাস শেষ হইতে না হইতে আরেক ব্যাচে এসে যায়। হ্যাঁ, 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 ওটাই দেখতেছি। ওকে। না, ডিলিট না, আমি একটা জিনিস দেখতে যাচ্ছি আর কি। একটু দেখি তারপরে আর কি করবো। ইলেকট্রিক। আপনারা আবার ইনএক্টিভ করেন না সব জিনিস। ব্যাংক লোন, ব্যাংক লোন, এটা হচ্ছে আমার কাছে নন কারেন্ট লাইবিলিটিস। আরেকটা হচ্ছে লং টার্ম ব্রোয়িংস। 7 লাখ ডলার। এই যে দেখেন, এই যে ধরেন আমি ডেটাতে গেলাম, বারবার আমাকে যেতে হবে, মানে এখান থেকে অন্য কোনো অপশন নাই। এই জন্য একটু টেকনিক খাটায় জাস্ট সালটাকে আগে এডিট করে নেন, তারপরে দেখেন মাস অটোমেটিক মাসে চলে যাবে। ঠিক আছে? সবাই কাজ করে, স্মার্টলি কাজ করতে হবে আমাদের। 7 লাখ চলে আসছে না? ওকে, আমরা এটাকে একটু অন করে রাখি, কারণ আমরা এটার হিস্ট্রিটা দেখতে চাই, পরবর্তীতে কি ঘটতেছে, কি হচ্ছে। তাহলে ওপেনিং ব্যালেন্স আনা হলো। এবার আসেন আমরা এক এক করে জার্নালটা দেব। আগস্টের 1 তারিখ, তাই না? আগস্টের 1 তারিখ, তার মানে হচ্ছে জুলাইয়ের 31 তারিখে আমার কি হয়েছে? ইন্টারেস্টটা বকেয়া হয়েছে না? কত টাকা? 3500 টাকা। এটার জন্য আমরা জার্নাল দিব। জার্নাল দেওয়ার জন্য আমরা কোথায় যেতে পারি বলেন তো? জার্নালের অপশন কোথায় আছে? প্লাস নিউ আইকন থেকে পাবো জার্নাল এন্ট্রি। ওকে, আসেন এখান থেকে জার্নালের ডেট দিব কত? 20 জুলাইয়ের 31। জুলাইয়ের 31 তারিখ জার্নালটা কি হবে?
ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট কত টাকা? 500, তাই না? 3500। আর কি করব? ব্যাংক লোন। ব্যাংক লোন ক্রেডিট কত? 3500। আপনার যদি কোনো ন্যারেশন থাকে আপনি এখানে ডেসক্রিপশনের ভিতরে লিখে দিতে পারেন। ওকে, 7 ক্লোজ। ওই ওয়ার্নিং তারা দিবে, কারণ ক্লাস আমরা এতে দিনে। তাহলে প্রথম সেভ হলো, ঠিক আছে? ইন্টারেস্টটা বকেয়া করলাম আমরা। এতে করে কি করলাম ভাইয়া বলেন? বিষ্ণু হ্যাঁ, বিষ্ণু শেষ করি। এই পুরাটা শেষ করি। আমরা প্রথমে সুদের জন্য বকেয়া করলাম। পেমেন্ট ডেটটা কবে? আগস্টের 1 তারিখ, তাই না? তাহলে আগস্টে কত টাকা পেমেন্ট করতেছে? আমরা তো ইনস্টলমেন্টই পেমেন্ট করব। আগস্টের 1 তারিখে কত টাকা পেমেন্ট করব? 13,352, সরি 532.96। এটা আমরা কিসের মাধ্যমে করব? আমরা আরেকটা জাবেদা দিব, জার্নাল দিব কয় তারিখে? আগস্টের 1 তারিখে। জুলাই, আগস্টের 1 তারিখে আমরা জার্নাল দিব। জার্নালটা কি হবে বলেন তো? ব্যাংক লোন এবার করব আমরা ডেবিট, মানে ব্যাংক লোনটাকে এবার আমরা কমায় দিচ্ছি। আর হচ্ছে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, এই যে দেখছেন চলে যায় মাঝে মধ্যে। আচ্ছা, আর কি আমার কোন ব্যাংকে টাকা আছে? আমি একটু চেক করি তো, আমার কোনো ব্যাংকে টাকা আছে? প্রচুর টাকা প্রচুর টাকা না, আসলে মাইনাস হয়ে গেছে। ওয়েস ফার্গোতে মাইনাস হয়ে গেছে। দেখি অন্য কোনো ব্যাংকে আছে কি। মনজো ব্যাংকে আছে, ঠিক আছে? মনজো ব্যাংক, মনজো হইতেছে অস্ট্রেলিয়ার একটা খুব ফেমাস ব্যাংক। আমরা অনেক ম্যাক্সিমাম কাজ মনজো ব্যাংকেরও পাই, ঠিক আছে? আমাদের সব ওকে, 7 ক্লোজ। এইবার আমরা ব্যাংক লোনের একটু হিস্ট্রিটাকে রিলোড দিই। 6,89,967.04। এবার একটু আমরা চেক করি তো মিল আছে কি এন্ডিং ব্যালেন্সের সাথে। আমার কি লাগবে? আমার লাগবে তো হইতেছে এন্ডিং ব্যালেন্সটা মিলানো, তাই না? এখন আমি পেয়েবল করেও দিতে পারি। নর্মালি আমরা যে ছোটবেলা শিখছি ওই যে জার্নালের মাধ্যমে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, পরে ইন্টারেস্ট পেয়েবল কে আবার ডেবিট করে পেমেন্ট করা। বাট আমি প্র্যাকটিক্যাল লাইফে কাজটা এইভাবে করি যে ইন্টারেস্টটা যখন অ্যাক্রুড হয় বা বকেয়া হয়, বকেয়াটা তো হয় আগের দিনের, তাই না? তাহলে আগের দিনে আমরা আগস্টের 1 তারিখে যেহেতু পেমেন্ট হচ্ছে, তাহলে কি জুলাইয়ের 31 তারিখে কি আমার সুদটা বকেয়া হবে? তাহলে এটার জন্য আমরা জার্নাল দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, ঠিক আছে? তারপরে যখন আমরা আগস্টের 1 তারিখে পেমেন্ট করতে যাব, তখন আমরা জার্নালটা দিব হচ্ছে কি ব্যাংক লোন ডেবিট, আর কি যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করব বা যে ব্যাংকটা ব্যবহার করবো সেই ব্যাংকটা ক্রেডিট, ঠিক আছে? এতে করে আমার কি এন্ডিং ব্যালেন্সটা ঠিক থাকবে। কথা বুঝতে পারছো সাদাত? মাথা ঢুকছে? ইন্টারেস্টটা প্রথমে বকেয়া করতে হয়, ঠিক আছে? বকেয়ার জন্য তোমার আমরা যে পেয়েবল না করে আমরা ব্যাংক লোনটাকে বাড়ায় দিছি, পরে পেমেন্ট করার সময় ব্যাংক লোনটাকে কমায় অ্যাডজাস্ট করে নিছি, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যাল লাইফে অত জাবেদা তো আর দেওয়া যায় না, এই জন্য আর কি এই ওয়েতে জাবেদা দেওয়া হয়। দুইটাকে একটা করা হয়েছে হ্যাঁ, দুইটাকে আমি একটা করে ফেলছি। ওকে, আমি একটা দেখাই দিলাম, আপনাদের কাজ করতে হবে। কি মাস চলতেছে? নভেম্বর না? 52টা করবেন, 52 পর্যন্ত করবেন আপনারা। তাহলে জার্নাল টোটাল কয়টা হইতেছে? বেশি না, 104টা মাত্র, ঠিক আছে? 104টা, 104টা আপনারা জার্নাল দিবেন। দেওয়ার পরে অবশ্যই রিপোর্টটা জেনারেট করবেন কোথা থেকে? রিপোর্ট সেকশনে চলে যাবেন, জার্নাল রিপোর্ট, আমি যাতে বুঝতে পারি যে আপনারা জার্নালটা প্রপারলি দিছেন, ঠিক আছে? জার্নালে চলে যাবেন, ডেটটা সিলেক্ট করে দিবেন, তাহলে ওই ডেট থেকে ওই ডেট পর্যন্ত আসবে, ঠিক আছে? এই যে যা যা জার্নাল আছে সবগুলা জার্নাল ইম্পোর্ট একবার একটু ট্রাই করে দেখেন, যদি হয় তাহলে তো ওয়েলকাম। চেষ্টা করতে তো সমস্যা নাই, কারণ এগুলো তো ফ্রি অ্যাকাউন্ট, তাই না? করেন, সমস্যা নাই। কোথা থেকে করবেন? এই যে গিয়ার আইকন থেকে ইম্পোর্ট ডাটা,
এই জার্নাল এন্ট্রিজ এখান থেকে যেভাবে আসে ওইভাবে দেখে দেখে করা। ঠিক আছে? তাহলে ব্যাংক লোন আর জার্নাল এন্ট্রির ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? ঠিক আছে? হ্যাঁ, আবার এটা করেন না মানে আর কি আমার আরেকটা ব্যাচের স্টুডেন্টরা বলছিল যে স্যার সবগুলা মানে আর কি এক্সপেন্সে অ্যাক্রুডের জন্য একবারে ওই জার্নাল দিছে। দেখেন সবগুলা মানে অ্যাক্রুডের জন্য একবারে জার্নাল দিছে আর হইতেছে পেমেন্ট করার জন্য একবারে জার্নাল দিছে। আমি বললাম যে হয়তোবা তোমার কাছে ফাইলটা ছিল বা তুমি প্র্যাকটিস করতেছো বিদায় হচ্ছে, কিন্তু বাস্তব জীবনে কি তাই ঘটবে? বাস্তব জীবনে আগে কি করতে হয়, একটা অ্যাক্রুডের জন্য জার্নাল দিতে হয়, দেন পেমেন্টের জন্য জার্নাল দিতে হয়। তো ওইভাবে আমরা প্র্যাকটিস করবো। কেউ আবার এইভাবে প্র্যাকটিস করেন না, একবারে সব দিয়ে আবার আরেকভাবে ইন্টারেস্টটা দেওয়া। ঠিক আছে? আচ্ছা। উম, তাহলে আমাদের ইনভেন্টরি কোয়ান্টিটি, পে ডাউন ক্রেডিট কার্ড, ইউজ অফ পেটি ক্যাশ, ফান্ড ট্রান্সফার, ইনভয়েস বিল, তারপর হচ্ছে ইম্পোর্ট, জার্নাল এন্ট্রি, ব্যাংক লোন, ট্রানজেকশন। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের যে টপিকটা ছিল রেকর্ড ফিক্সড অ্যাসেট, ক্যালকুলেশন, ডেপ্রিসিয়েশন আর ডিসপোজাল। অনেকে ডিসপোজাল জিনিসটা দেখায় না, আমি ডিসপোজালটাও একটু আলোচনা করে দিব আপনাদের সাথে কিভাবে ডিসপোজালটাও করতে। আমরা নর্মালি জানি ফিক্সড অ্যাসেটের উপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি ধরতে হয়, অবচয় ধার্য করতে হয়, তাই না? এখন অবচয়টা আমরা কিভাবে কুইক বুকসে বা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, আসলে এক একটা সফটওয়্যারে এক এক রকম মানে প্যাটার্ন। সবথেকে আমি মনে করি যে এই যে ফিক্সড অ্যাসেটের যে অপশনটা, সেটা সবথেকে বেশি সুন্দর হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার ইয়াতে, জেরোতে। যখন জেরো করাবো তখন দেখবেন যে আপনার ক্যালকুলেশনও করা লাগবে না, বাট কুইক বুকসে আপনাকে ক্যালকুলেশন করে ম্যানুয়ালি আপনাকে বসাইতে হবে। ঠিক আছে? জেরোতে আপনার ক্যালকুলেশনও করতে হবে না, অটোমেটিক্যালি সে আপনার কাছে নিতে থাকবে। আর ডিসপোজালটা কি, ওই আপনার ওই প্রোডাক্টটা মানে আর কি লাভ অথবা লসে আপনি কি করে দিছেন, সেল করে দিছেন, তাই না? এবার আসেন তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাড করার জন্য সবার আগে আমাকে কি কি লাগবে। সবার আগে আমরা মেথড গুলো একটু জানি। মেথড গুলো হইতেছে স্ট্রেট লাইন মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড, বিভিন্ন ধরনের মেথড আছে। ঠিক আছে? যেই মেথডই ক্লায়েন্ট আপনাকে বলবে আপনি সেই মেথডের ব্যালেন্স আপনি কি করবেন, মানে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে? ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই এসএলএম ব্যবহার করে, মানে স্ট্রেট লাইন মেথডই সব থেকে বেশি প্রেফার করে। আচ্ছা, আমি স্ট্রেট লাইন মেথডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু এটা হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেশন, আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিতে হবে। এটা হচ্ছে একটা ফাইল, আমি ফাইলের সিরিয়াল নাম্বার, 7টা অ্যাসেট, ডেট অফ পারচেজ, কবে পারচেজ করা হয়েছে, কয় তারিখে, ইয়ার অফ পারচেজ মানে সালটা দিয়ে রাখছি, অ্যাসেট। এইখানে দেখেন একটা খুব মজাদার জিনিস দিয়ে রাখছি, সেটা হচ্ছে ভেন্ডর বা সাপ্লায়ার। নর্মালি আমরা কি করি, অ্যাসেটটা ক্যাশে পারচেজ করি, তাই না? এখন হইতে পারে না যে কোনো কারণে বাকিতে বা অন ক্রেডিটে পারচেজ করতে পারি, তখন আমরা কিভাবে করব। আমি ফাইলটা অন ক্রেডিটে দিয়ে রাখছি, আমি দুটোই অপশন দেখাবো। অরিজিনাল কস্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন ধরে রাখছি, আমি একটা ক্যালকুলেশন করে ডেপ্রিসিয়েশন করে রাখছি। তারপর বুক ভ্যালু, ইউজফুল লাইফ, বুক ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলে কি পাচ্ছি, আমরা ডেপ্রিসিয়েশনটা পেয়ে যেতেছি। স্যালভেজ ভ্যালু নাই, যদি স্যালভেজ ভ্যালু থাকে ওই হিসেবে আমরা স্টেট লাইন মেথডে ক্যালকুলেশন করব। ঠিক আছে? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই কি, লাইফ। আমরা এটা সবাই সূত্রটা মোটামুটি জানি, আর একটু ন্যারেশন দেওয়া আছে। ওকে, এবার অ্যাসেট আমার, যখন আমি ডেপ্রিসিয়েশন বা ডিসপোজাল যাই করি না কেন, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমার কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্টস লাগে। কি কি লাগে সেটা মনে রাখতে হবে। প্রথমে অ্যাসেট লাগবে, মনোযোগ দিয়ে শুনবেন, অ্যাসেট লাগবে। তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য লাগবে। তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাগবে আপনার, তাই না? আর যদি আমি ডিসপোজাল করি তাহলে আমার একটা অতিরিক্ত করে চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল। ঠিক আছে? এই 4টা চার্ট অফ অ্যাকাউন্টস আমার কি প্রয়োজন। এখন আমি আপনাদের এই যে ফাইলটা দিছি সেই ফাইলটাতে আমি যতগুলো অ্যাসেট থাকবে আপনারা প্রত্যেকটা অ্যাসেটকে ডিসপোজাল করবেন। ঠিক আছে? আমি একটা করে দেখাচ্ছি, কারণ সবগুলো প্রসেস কি সেম, তাই না? আমি একটা করে দেখাবো, একটার অ্যাসেটটা অ্যাড করব, ডেপ্রিসিয়েশন করব, দেন হচ্ছে সেটাকে ডিসপোজাল করব। ঠিক আছে? তাহলে আসেন আমরা এয়ার কন্ডিশনারটাকে আগে অ্যাড করার চেষ্টা করি।
এয়ার কন্ডিশনারটা নিলাম, চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব, ট্রানজেকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস একটু আমরা চেক করে দেখি আমার এটা আছে কিনা। এয়ার কন্ডিশনার অলরেডি আছে না? আচ্ছা, তার কিছু করতে মন চাচ্ছে না। দেখি অন্য কোম্পানি ক্রিয়েট করা আছে কিনা। একটু সামনে ফ্যানটা ফিরে ছেড়ে দেওয়া যায়, যদি প্রবলেম না হয় একটু সামনে ফ্যানটা ছেড়ে দেবেন। ওকে, আমরা এবার অ্যাড করি, ক্লাস মেনুতে চলে যাব, আমার অ্যাসেটের নামটা আগে অ্যাড করলাম, এয়ার কন্ডিশনার, টাইপটা কি, ট্যানজেবল অ্যাসেটে একটু চেক করে আসি, এয়ার কন্ডিশনার তাই না? কিসে দেওয়া যায় দেখেন তো, ফার্নিচার এন্ড ফিকচারে দেওয়া যায় না? ফিকচার যেহেতু আছে, মেশিনারি কেন হবে, এটা কি আপনার মেশিন নাকি? ফার্নিচার অথবা ফিকচার, এটা যদি ফার্নিচার শুধু থাকতো তাহলে আসতো না, ফার্নিচার এবং ফিকচার আছে মানে আর কি, আসবাবপত্র বা গৃহস্থলীর এরকম অ্যাসেট গুলো আমরা ফার্নিচার ফিকচারও রাখতে পারি। এটা নিয়ে শুনুন, অরিজিনাল কস্টটা আমরা যদি একটু দেখে আসি, কয় তারিখে, 2022 সাল, 22 জানুয়ারি, সেভ করে দিলাম। তাহলে আমার এয়ার কন্ডিশনার টেনজেবল অ্যাসেটে অ্যাড হয়ে গেছে, তাই তো? এবার একটা আমার কি লাগবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তাই না? অবশ্যই যেহেতু হিসাব করব, এই যে ডেপ্রিসিয়েশন অলরেডি অ্যাড করাই আছে, আমি যদি দেখতে চাই একটু এটা কিভাবে অ্যাড করছি, ডেপ্রিসিয়েশন কোথায় আছে আমি কিন্তু বলে দিয়েছিলাম, এক্সপেন্সে না, সেটা কোথায়, আদার এক্সপেন্সে থাকবে, তাহলে ডিটেল টাইপ হবে কি, ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তাহলে আমার এটা অ্যাড করা আছে, আমি আর অ্যাড করবো না। এবার আসতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, একটু আগে করে নিই, আহ, কি নাম ছিল, এয়ার কন্ডিশনার না, এয়ার কন্ডিশনার, ওকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমি প্রত্যেককে সাজেস্ট করব যে প্রত্যেকটা নামের অধীনে আপনারা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সাব অ্যাকাউন্ট হিসেবে, তাহলে আমরা যখন ব্যালেন্স শিট করতে যাব তখন ব্যালেন্স শিটের নিচে জিনিসটা সুন্দর করে দেখা যাবে, অ্যাসেটের নিচে কি, ওই চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখা যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামটা কি ছিল আমাদের, এয়ার কন্ডিশন, ওকে। অ্যাকাউন্ট টাইপ কি হবে বলেন তো, এটা বলেন কি হবে? আচ্ছা, কন্ট্রা অ্যাসেট অবশ্যই, তাহলে আমরা একটু চেক করে আসি কোথায় দেওয়া যায়, নন কারেন্টে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাই না, একটু দেখি, কারেন্ট অ্যাসেটে একটু যদি দেখি, আনডিপোজিটেড ট্যানজেবল অ্যাসেটে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখছেন কোথায় আছে, এই জন্য বলছি যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো খুব ভালো করে যত্ন সহিত দেখতে হবে, হ্যাঁ। ট্যানজিবল অ্যাসেটের ভিতরে কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওকে। আর আমার কোনো ব্যালেন্সের দরকার নাই, সেভ করে দিই। ও প্যারেন্ট অ্যাকাউন্ট, সরি, প্যারেন্ট অ্যাকাউন্ট কি এয়ার কন্ডিশনার না, এই যে এয়ার কন্ডিশনার, ঠিক আছে, সেভ করে দিলাম। ডেটটা যদি আমার ওপেনিং ব্যালেন্স না থাকে তাহলে আমার ডেট নিয়ে কোনো ইস্যু না হলেও চলো, ঠিক আছে। আমি একটু চেক করি, এয়ার কন্ডিশনার, দেখেন একটু খুব সুন্দর করে দেখা যাচ্ছে না, আপনাদেরকে আগেও দেখাইছিলাম কিভাবে সাব অ্যাকাউন্ট দেখে, তাই না? এই যে এয়ার কন্ডিশনার, তার পাশে একটু হালকা ডানে চেপে আছে কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এয়ার কন্ডিশনার, ক্লিয়ার? আচ্ছা, এবার আর একটা কি লাগবে, লস অর গেইন, তাই না? লস অর গেইন অন ডিসপোজাল, নাই, এই নামেও আমার কোনো ইয়া নাই। এটাকে আমরা কিসের অধীনে অ্যাড করতে পারি একটু আমাকে কেউ বলতে পারবেন? এটা আমরা ডিসপোজাল অফ
ফিক্সড অ্যাসেট। ওকে, এটা আমরা আদার হয় ইনকামের অধীনেও করতে পারি অথবা সেটা এক্সপেন্সের অধীনেও করতে পারি। ইনকামে যদি করি সমস্যা নাই, এক্সপেন্সে করলেও আমার কোনো প্রবলেম নেই। আদার ইনকামে চলে যাব, আদার মিসেলিনিয়াস ইনকামে দিব আমি, হ্যাঁ, সেভ করে দিলাম। এবার আসেন আমাদের জার্নালের পালা, তাই না? আমাদের সব কাজ ডান। অ্যাসেট অ্যাড করলাম, ডেপ্রিসিয়েশন অ্যাড করলাম, তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তারপর লস অন ডিসপোজালটা অ্যাড করলাম। এবার আসেন জার্নাল দিব আমরা। আমরা একটু ফাইলের দিকে তাকাই। 2022 সালে এখানে আমি বলছি কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন, মানে 22 সালের হয়েছে কত টাকা? 800 টাকা। ভালো করে বুঝেন, বুক ভ্যালু কত? 8000 কে 10 দিয়ে ভাগ করছি, তাহলে কত আমার? 800 টাকা। কত দিনের? এক বছরে, তাই না? কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন মানে এক বছরে হচ্ছে 800। কত সাল থেকে শুরু হয়েছে? 22 সাল থেকে। আমি একবারে ক্যালকুলেশন করবো, আপনারা প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা জাবেদা দিবেন। তাহলে 23 সালে কত? 800, তাই না? এইবার 24-এ এসে কি হবে? 24-এ কি সম্পূর্ণ বছর হবে? তাহলে 800-কে আমরা ভাগ করব কত দিয়ে? এটা কেন হয়েছে? 800 ভাগ 12। আচ্ছা, ধরে নেন আমরা অক্টোবর পর্যন্ত হিসাব করতেছি, অক্টোবর 31, তাহলে 10 দিয়ে গুণ করে দিব। তাহলে আমার কত আছে? 666। আর ওইদিকে কত ছিল? 1600 টাকা, তাই না? তাহলে একেবারে অক্টোবর পর্যন্ত 2022 সালে জানুয়ারি থেকে শুরু করে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আপনার ডেপ্রিসিয়েশন আসছে কত? 2267 টাকা। তাহলে এটার জন্য আমরা জাবেদা দিব আহ অক্টোবর, তাই না? অক্টোবরের 31 তারিখ। ডেপ্রিসিয়েশন নাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 67, এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড এয়ার কন্ডিশনার ক্রেডিট, তাই না? ওকে, আপনি যদি কোন ন্যারেশন লিখতে চান ডেপ্রিসিয়েশন এখানে লিখে রাখতে পারেন কি এয়ার কন্ডিশনার, তাই না? হ্যাঁ, লেখা যায় ডেপ্রিসিয়েশন ফর এয়ার কন্ডিশনার, তাও ভালো হয়। ন্যারেশন যে যেভাবে লেখে তাতে আমরা বুঝতে পারি। ফর এয়ার কন্ডিশনার, আচ্ছা এয়ার কন্ডিশন লিখছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সেভ এন্ড ক্লোজ। তাহলে আমার জার্নাল এন্ট্রি হয়ে গেল। এবার আমরা একটু দেখবো, অ্যাসেটে চলে যাব। ঠিক আছে, জার্নাল এন্ট্রিটা তাহলে প্রথমে আমার হয়ে গেল কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এয়ার কন্ডিশন করে এই যে, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা 2267 টাকা কি মাইনাস দেখাচ্ছে, তাই না? কারণ এটা যেহেতু কন্ট্রা অ্যাসেটের অ্যাকাউন্ট। এবার আসেন, তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি? ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করতে পারি যেই মেথডে হোক। আমার ক্লায়েন্ট আমাকে যেই মেথডে বলবে আমি সেই মেথডে আমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করব। করা শেষ করে আমরা ডেপ্রিসিয়েশনটাকে ওই হিসাবে এন্ট্রি দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার আসেন ডিসপোজাল। ডিসপোজাল যখন করতে যাবেন তখন আপনার কি হয়? জার্নালটা কি হয় কেউ বলতে পারবেন ডিসপোজালের? হুম, ডিসপোজালের জার্নালটা কি হয়? হ্যাঁ, ডিসপোজাল ভগ্নাবশেষ মূল্য হচ্ছে সেলভেজ ভ্যালু। ডিসপোজাল হইতেছে যেটা একেবারে নিঃশেষ করে দেওয়া। এই অ্যাসেট নামে আর আমার অ্যাকাউন্টে কোনো কিছু থাকবে না। স্ক্র্যাপ ভ্যালু কেন? এটা স্ক্র্যাপ ভ্যালুর মূল্য আলাদা, আর ডিসপোজাল শব্দটা আলাদা। ডিসপোজাল হইতে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা ডিসপোজাল। ঠিক আছে, বলেন জার্নাল কি হইতে পারে? ডিসপোজ করলে কি হয় নরমালি? আমার কি একটা টাকা পাচ্ছি আমি, তাই না? যদি আমি সেটাকে বিক্রি করার মাধ্যমে তো ডিসপোজ করে দিব, তাই না? একেবারে মেয়াদ শেষে, তাহলে আমি যে তার মাধ্যমে পাচ্ছি, ধরেন কোন একটা ব্যাংকের মাধ্যমে পাচ্ছি, তাহলে ব্যাংকটাই কি করব? ডেবিট করব। তাহলে এই সম্পদের নামে কি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে? তাহলে সেটাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? ডেবিট করতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আর কি করব? যদি লস হয় তাহলে লস অন ডিসপোজালটা ডেবিট করব। যদি গেইন হয় তাহলে গেইন অন ডিসপোজালটা ক্রেডিট করব। আর ওই সম্পত্তি ক্রেডিট হয়ে শেষ হয়ে যাবে, তাই না? তো এবার আসেন আমরা
না, ওটা আরেকটা অ্যাকাউন্ট ছিল না, একই ইমেলে যে খোলা। এয়ার কন্ডিশন কত আছে? 5,733 টাকা ধরে নেন, টাকায় সেটা বিক্রি করে দিবেন। ঠিক আছে, আসেন এবার আমরা একটু জার্নালে চলে যাই, যেহেতু ডিসপোজ করতেছি। ধরে নেন নভেম্বরের 1 তারিখে এসে আপনি ডিসপোজাল করতেছেন, তাই না? অক্টোবর পর্যন্ত তো আমার আপ টু ডেট করা আছে ডেপ্রিসিয়েশন। অবশ্যই মাস্ট বি মনে রাখতে হবে, আপনি যখন ডিসপোজাল করবেন তখন অবশ্যই আপনার ডেপ্রিসিয়েশন আপ টু ডেট রাখতে হবে, মানে ওই তারিখ পর্যন্ত আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমার ডেপ্রিসিয়েশন অলরেডি ক্যালকুলেশন করা হয়ে গেছে। তাহলে এবার আমরা কিসে নিব? ওয়েলস ফার্গোতে না? ওয়েলস ফার্গোতে নিলাম। কত টাকা? 5,000। তারপরে হচ্ছে ডেবিট করবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এয়ার কন্ডিশনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আছে এয়ার কন্ডিশনারে? 2267। এটা আমরা একটু কপি করে নিয়ে ওইখানে গিয়ে পেস্ট করব। আচ্ছা, ঠিক আছে। তারপরে আর কি করব? ধরে নিলাম আমি বুঝতেছি না লস হয়েছে না লাভ হয়েছে, একটু আমি ওয়েট করি, আরেকটা গ্যাপ দিয়ে আমি চলে যাই। এয়ার কন্ডিশনার কত ভ্যালু এটার? 8,000 না? এইবার দেখেন তো কোন দিকে কম? ডেবিটে না? ডেবিটে কম হলেই সেটা কি আমার জন্য লস না? বুঝাতে পারছি? আপনি আলাদা করে হিসাব করা লাগতেছে না, আপনি এখানে জার্নালটা দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন কত টাকা লস। এই যে 733 টাকা 0.00 পয়সা। ওকে, এবার আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। একটু চার্ট অফ অ্যাকাউন্টসে রিলোড দিই, দেখি কি ঘটনা ঘটে। এয়ার কন্ডিশন জিরো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন জিরো, তাহলে কি আমার ডিসপোজাল ঠিক আছে? এইভাবে আপনারা এইখানে যতগুলো অ্যাসেট আছে প্রত্যেকটা অ্যাসেটের ডিসপোজাল করবেন। ক্লিয়ার? যে 60টা অ্যাসেট আছে 60টা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন প্রতি বছরে দিবেন আর ডিসপোজালটা করবেন। ক্লিয়ার? তাহলে ডিসপোজালের কনসেপ্টটা থাকবে। অনেক সময় কিন্তু হয় আমরা ক্লায়েন্ট হয়তো বা সচরাচর পাবো না ডিসপোজালে, বাট ডিসপোজালটা আমার শিখে রাখা দরকার। যদি কোনো কারণে ডিসপোজাল আসে তখন আমরা জার্নালের মাধ্যমে কিভাবে সেটেল ডাউন করবো। ঠিক আছে? হ্যাঁ, না না, সেল কত করবে সেটা তো ক্লায়েন্ট তুমি বলেই দিবে, সেই অনুযায়ী তুমি ওই যে ওয়েলস ফার্গো মানে যেটার মাধ্যম ডেবিট করছি ওটাকে ওই অ্যাকাউন্টে ইয়ে করে দিবে। না না, ক্লায়েন্ট বলে দিবে। কি? ও অ্যাসাইনমেন্টে ওই যে লাস্টের যে অ্যামাউন্টটা, লাস্টে একটা, হ্যাঁ একটা, সরি, ভালো কোশ্চেন করছে যে মানে আর কি অ্যামাউন্টটা ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আপনারা একটা গেইন দেখানোর চেষ্টা করবেন, একটা লস দেখানোর চেষ্টা করবেন। ঠিক আছে? একবার বেশি দামে বিক্রি করেন, একবার কম দামে বিক্রি করেন, তাহলে দুইটাই আপনার ভিতর কনসেপ্টটা ক্লিয়ার থাকলো। কথা বুঝাতে পারছি? এবার আসেন এই যে সমস্যাটা, একটা জিনিস খেয়াল করছেন কি কেউ? আমি যে এই যে 8,000 টাকা দিলাম, 8,000 টাকা যখন আমি এয়ার কন্ডিশনটা চার্ট অফ অ্যাকাউন্টসে অ্যাড করছি, এটার মানে বোঝাচ্ছে যে আমি সেই অ্যাসেটটা ক্যাশে নিয়ে আসছি। কিন্তু আমার এটা কি ছিল? ভেন্ডর বা সাপ্লায়ারের নাম, মানে বাকিতে, বাকিতে ক্রয় করলে জাবেদা কি হয়? সম্পত্তি ক্রয় করলে ওই অ্যাসেটটা ডেবিট হয় আর কি অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট হয়, তাই না? তাহলে অবশ্যই আপনাকে ওই চার্ট অফ অ্যাকাউন্টসে যখন আমরা গেছি তখন ওই চার্ট অফ অ্যাকাউন্টস ওপেনিং ব্যালেন্সটা দেওয়া যাবে না। আপনাদের জন্য জার্নাল করতে হবে। জার্নালটা কি করবেন? জার্নালটা করবেন হচ্ছে, আমি দেখাই যদি জার্নালটা, মানে ওপেনিং ব্যালেন্সটা এইভাবে নিয়ে আসতে হবে। ওই অ্যাসেটটা ধরেন এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার করলেন ডেবিট, আর হচ্ছে আপনার সাপ্লায়ারের নাম অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল নাই আমার কাছে, নাম বানান ভুলেছে। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল নাই, আপনারা কি করবেন? অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? আমরা নর্মালি যে সবাই জানি যে মানে আর কি বাকিতে যদি বা অন ক্রেডিটে যদি কোনো অ্যাসেটটা পারচেস করি তখন অ্যাসেট হয় ডেবিট, আর কি ওই অ্যাকাউন্টস পেয়েবলের নামটা কি হয়? ক্রেডিট। তাহলে সাপ্লায়ারের নামটা কই দিবেন? এই যে নেমের ঘরে দিবেন আপনার সাপ্লায়ারের নাম।
যদি না থাকে ক্লাস নিউতে চলে যাবেন, গিয়ে কাস্টমার টাইপ, আবার কাস্টমার না তো সে আপনার আপনার কি সাপ্লায়ার, সাপ্লায়ারটাকে ঠিক করে দেন আপনি সাপ্লায়ার নাম দিন। ঠিক আছে, বুঝাতে পারছি? এইভাবে করে আপনাকে প্রথমে ওপেনিং ব্যালেন্সটা আনতে হবে অ্যাসেটের। আমি প্রসেসটা আরেকবার একটু মানে ব্রিফলি বলে দিই। প্রথমে ওপেনিং ব্যালেন্সটা আনতে হবে জার্নালের মাধ্যমে। জার্নালটা দিবেন, অ্যাসেটটাকে ডেবিট করবেন, অ্যাকাউন্টস পেয়েবলটাকে ক্রেডিট করবেন। আর সাপ্লায়ারের নাম যদি না থাকে সেখানে নেমে গিয়ে অ্যাড করে নেবেন। দেন হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টস লাগবে। সেটা হচ্ছে অ্যাসেটের নাম তো অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লাগবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রত্যেকটার জন্য আলাদা। আর হচ্ছে লস অন ডিসপোজাল। ঠিক আছে, এই কয়টা চার্ট অফ অ্যাকাউন্টস আপনার লাগবে। প্রতি বছর ডেপ্রিসিয়েশনের জন্য জাবেদা দিবেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর লাস্টে গিয়ে যখন ডিসপোজাল করবেন তখন ডিসপোজালে জার্নাল হবে হচ্ছে আপনার, যেটার মাধ্যমে আপনি নিবেন বা যে গেটওয়ে ব্যবহার করে সেই পেমেন্ট গেটওয়েটা ব্যবহার হবে হচ্ছে আপনার ডেবিট। তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে ডেবিট। তারপরে কি যদি লস হয় সেটা হবে ডেবিট, আর যদি গেইন হয় তাহলে সেটা হবে ক্রেডিট। আর অ্যাসেটের নামটা বুক ভ্যালু দিয়ে ক্রেডিট হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য। যদি ওই যে লাভ লসে হিসাব করে গেইন হয় তাহলে ক্রেডিট হয় আর কি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি টপিক গুলা কভার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিল তো বিলের জায়গায় থাকবে। বিল নিয়ে আমার তো মাথা ব্যথা নাই, আমি তো ডেপ্রিসিয়েশন করতেছি। অবশ্যই করবেন, সেটা তো এমন না যে পেমেন্ট করবেন না। আমি তো জিনিসটা দেখেছি বাকিতে কিনলে প্রসেসটা কি, আমি সেটা দেখেছি। আমি এখানে ডেপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেশন করা শিখাইলাম। ঠিক আছে, আর বাকি যে ফাইন্যান্সিয়াল প্রসেস গুলা থাকে এটা সম্পূর্ণ তার মতো নিজস্ব গতিতে চলবে। ঠিক আছে।